সন্ধ্যা এবং শুভ সকাল সবাইকে। আমার সাথে আজকে আছে জিশান এবং আমরা আসলে আজকে রিয়াল মাদ্রিদের একটা এপিসোড করব, যেটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে নিজেদের মধ্যে কথা বলছি, কিন্তু আমাদের সময়ে ব্যাটে বলে এক হতে পারেনি। তো জিশান, ওয়েলকাম টু ওয়ান অফ দ্য very few Beyond Madrid episodes that we do. And today's title, The Decaying Powerhouse, Brazil and Germany. সো ইন্টারন্যাশনাল ব্রেকের সময় আমরা মনে হয় এই মৌসুম শুরুর আগে থেকেই বলছি আমাদের দর্শকদের যে আমরা চেষ্টা করব ইন্টারন্যাশনাল ব্রেকগুলোর সময় মোটামুটি আগের তুলনায় একটু বেশি অ্যাক্টিভ থাকতে। বিয়ন্ড মাদ্রিদ প্রবাবলি আমাদের যখন আমরা মাদ্রিদে শুরু করি তখন আমাদের সবচেয়ে পছন্দের সেগমেন্টগুলোর একটা ছিল, যেখানে আমরা রিয়াল মাদ্রিদের বাইরে অন্য জিনিসগুলো নিয়ে কথা বলতাম। দর্শকদের জন্য জিনিসটা কতটা রিফ্রেশিং আমি জানি না, বাট অ্যাজ আ পার্সন ডিসকাসিং ফুটবল উইকেন্ড উইক আউট আমার জন্য পার্সোনালি এটা খুবই রিফ্রেশিং। অ্যান্ড আজকে আবার এরকম স্টেজে ব্যাক করতে পেরে খুবই ভালো লাগছে। সো লেটস গেট অন উইথ ইট। ইয়েস, লেটস গেট অন উইথ ইট। আমার তোমার দুজনেরই বয়সটা এমন সময় এখন চলে এসেছে যে আমাদের ফুটবলিং স্মৃতি শুরু হচ্ছে তোমার আইদার 1998 সালের ওয়ার্ল্ড কাপ থেকে 2002 সালের ওয়ার্ল্ড কাপের সময়টা, যের মধ্যে 2002 সালের ওয়ার্ল্ড কাপটাই মনে অনেক বেশি দাগ কাটে। আমি যদি বলি আমি 98 ওয়ার্ল্ড কাপ ভালো মতো দেখেছি, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলা হবে, কারণ আমার 98 ওয়ার্ল্ড কাপের সময় যদিও বয়স আমার 4-এর বেশি ছিল, কিন্তু ওই সময়কার আসলে আমার তেমন স্মৃতি মনে নেই। আই নিও আপনি আমার বাসার মানুষজন ওয়ার্ল্ড কাপ দেখেছে, কাটাছেড়া কিছু স্মৃতি হয়তো মনের মধ্যে আছে, কিন্তু আই এম নট উইলিং টু ব্রিং দ্যাট মেমোরি ফরওয়ার্ড। চলে আসি 2002 ওয়ার্ল্ড কাপে। 2002 ওয়ার্ল্ড কাপটা আমার দেখা প্রথম ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে কিনা আমি আসলে ওই ওয়ার্ল্ড কাপটার অনেক স্মৃতির প্রতি অনেকটুকুই দুর্বল। সেই দুর্বলের কারণ হতে পারে প্রথম ম্যাচটা, যেখানে একটা একটা অখ্যাত আফ্রিকান দল, যেই দলটার নাম, যেই দেশটার নাম আমি আসলে প্রথম শুনেছিলাম আমার জীবনে, সেনেগালের একদল খেলোয়াড় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দেয়া, অথবা তোমার কোরিয়া জাপানে বিশ্বকাপ হওয়া। আমরা তার আগ পর্যন্ত জানতাম বিশ্বকাপ যে আসলে শুধুমাত্র দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে হয়ে থাকে, সেখান থেকে সেই বলয় থেকে বের হয়ে এশিয়াতে বিশ্বকাপ হওয়া। তো দক্ষিণ কোরিয়া বা তাদের খেলা দেখে, তাদের সেমিফাইনাল খেলা বা জাপানের খেলা দেখে আই অলওয়েজ ফেল্ট দ্যাট ইটস লাইক আই এম সাপোর্টিং আওয়ার বয়েজ, বিকজ বিশ্বের স্টেজে বাংলাদেশ ভারতের আসলে কারোরই অবস্থা ফুটবলে তেমন একটা ভালো নেই। তো আমাদের সবচেয়ে কাছের নেইবার যারা ভালো খেলে সেটা হচ্ছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। তো স্পিকিং অফ দ্যাট, সেই সো ইট ওয়াজ গ্রেট, বাট সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে এই দলে হচ্ছে আসলে বেশ কিছু খেলোয়াড়ের এখানে নাম দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্রাজিল ন্যাশনাল দল, ব্রাজিল জাতীয় দল। আমি বিশ্বকাপটা দেখেছিলাম যখন আমি বাগেরহাটে থাকতাম, তখন ঝিরঝিরে টিভিতে বিশ্বকাপ দেখা, ব্রাজিল এর প্রতি দেখা, বা ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং গেম। তোমার কাছে যাওয়ার আগে আর একটা পয়েন্ট যেটা শেষ করি, সেটা হচ্ছে এই বিশ্বকাপে আমার সাথে আরো কিছু খেলোয়াড়ের প্রথমবার পরিচয় হয়েছিল। উদাহরণস্বরূপ ডেভিড বেকহামের সাথে তার আগে আই হ্যাভ হার্ড হিজ নেম, বাট হি who he is, it was clear in that World Cup. David Beckham, I think, and then there was the Argentine national team who also played. They didn't play well in that World Cup, but they had some great strikers of the ball, and it was such a nice World Cup. So আমার ওই ওয়ার্ল্ড কাপের অনেক স্মৃতি আসলে মনে থাকে। এর মধ্যে এই ব্রাজিল দলের খেলাটাই আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে মনে দাগ কেটেছে, এবং ছোটবেলার পছন্দের জিনিসটা আসলে বড় হয়ে যেটা হয়েছে যে পরবর্তী বিশ্বকাপগুলোতে আমি ব্রাজিলের খেলা কিছুটা হলেও ফলো করেছি, যতটা হয়তো আমি নাম বলা যাবে না এরকম একটা দলের, কিন্তু তাদের পতাকায় সাদা এবং লালের স্ট্রাইপ আছে, এরকম দলের খেলা যতটা না ফলো করেছি, হতাশ হয়েছি। ব্রাজিলের খেলা দেখো আসলে পরবর্তীকালে হতাশ হয়েছি। তো হাউ ডিড ইউ লুক এট দ্য ওয়ার্ল্ড কাপ 2002? আমার অন দ্য কন্ট্রারি, আমার 98 বিশ্বকাপের কিছু জিনিস খুব ডিস্টিংক্টিভলি মনে আছে। একটা মোটামুটি অনেকেরই মনে আছে, এটা হচ্ছে ফাইনালের আগে রোনালদো নাজারিওর অসুস্থ হয়ে যাওয়াটা। এটা নিয়ে মোটামুটি অনেক নাটক হয়েছিল, এবং এই নাটকের জোয়ার বাংলাদেশের মফস্বল শহর পর্যন্ত এসে পৌঁছেছিল ওই সময়টাতে। সো লাইক হিউজ শাউট আউট টু দ্য মিডিয়া ব্যাক দেন, বিকজ তাদের পক্ষে ওই জিনিসটা লাইক আমার ঘরে একটা কনসার্ন হিসেবে পৌঁছে দেওয়া, that was not no easy thing to do, but that happened. আর এটা অফকোর্স এটা মনে আছে, জিদান ফাইনালে 2 গোল করেছিলেন, ওটাও মনে আছে, বিকজ দোজ ওয়ার লাইক প্রিটি টকড অ্যাবাউট। আরেকটা জিনিস যেটা আমি ফ্র্যাগমেন্টলি এখনো মনে করতে পারি, এটা হচ্ছে ওই
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল ব্রাজিলের সঙ্গে স্কটল্যান্ডের ম্যাচ। তো ওই সময় একটা নিয়ম ছিল ফিফার, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে আর কি, বা প্রথম দিন খেলবে, এরকম একটা ব্যাপার ওই সময় চালু ছিল, যেটার কারণে পরবর্তীতে 2002 বিশ্বকাপের প্রথম দিন হচ্ছে ফ্রান্স সেনেগালের সঙ্গে খেলে। এবং তুমি সেনেগালের কথা অলরেডি বলেছো যে সেনেগাল আসলে ওই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়ে মোটামুটি গোটা ওয়ার্ল্ডে হইচই ফেলে দেয়, যেটার জন্য লাইক ওই বিশ্বকাপটাই ফ্রান্সের জন্য আসলে ইন জেনারেল ভালো যায়। এখনকার সাথে যদি মিলাই কনটেক্সচুয়ালি, কাগজে কলমে যদি দলের স্ট্রেংথের দিকে তাকাই, এই মুহূর্তে সম্ভবত বিশ্বের সেরা দল ফ্রান্স, কোনো ধরনের ডাউট ছাড়া। ইভেন দো ওয়ার্ল্ড কাপ উইনিং দলটা আর্জেন্টিনা, বাট আমি কাগজে কলমের কথা বলছি। ওই সময়টাতেও 2002 এবং 2000 পোস্ট 1998 সময়টাতেও প্রবাবলি কাগজে কলমে বিশ্বের সেরা দল ছিল ফ্রান্স। ব্রাজিল ছিল ওই সময় লাইক ভেরি ক্লোজ সেকেন্ড। এন্ড তুমি যে স্কোয়াডটা অলরেডি দেখালে, আই মিন ব্রাজিল বিশ্বকাপ জিতবে এই জিনিস নিয়ে বাজি ধরার লোকের অভাব ছিল না। বাট 1998 বিশ্বকাপের পরে 2000 সালের ইউরোতে যেহেতু আবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল, সো ফ্রান্স এন্ড ব্রাজিল ওয়ার লাইক প্রিটি ক্লোজলি কম্পিটিং ওই বিশ্বকাপের শুরুতে। আর আর্জেন্টিনা দলটা, তারা আসলে সাউথ আমেরিকা থেকে কোয়ালিফাই করা সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল ছিল। ওই বিশ্বকাপে ব্রাজিল কিন্তু বেশ কষ্ট করে কোয়ালিফাই করেছিল, তারা পয়েন্ট টেবিলে 4 নম্বরে ছিল, কোয়ালিফায়ার খেলে তারপর তারা কোয়ালিফাই করেছিল। বাট দে ওয়ার ফেভারিট জাস্ট বিকজ দেয়ার নেম ওয়াজ ব্রাজিল এন্ড দে হ্যাড দিস স্কোয়াড। সো এটা ছিল এই বিশ্বকাপের বিল্ড আপ, বা আমি যতটুকু মনে করতে পারি। এর বাইরে এশিয়াতে বিশ্বকাপ হচ্ছে, এটা নিয়ে জাপান এবং কোরিয়ার সমর্থকদের মধ্যে প্রচুর হাইপ ছিল। আমি এবং আমার কয়েকজন পরিচিত বন্ধু বান্ধব ওই সময় হচ্ছে, যেটাকে মানুষজন এখন অ্যানিমে বলে, আমরা ওই সময় জাপানিজ কার্টুন মনে করতাম জিনিসগুলাকে, ক্যাপ্টেন সুবাসা দেখতাম ওই সময়টাতে। ক্যাপ্টেন সুবাসার এন্টায়ার প্রেমিসটাই ছিল কিন্তু 2 সালে জাপান বিশ্বকাপ হোস্ট করবে এই লক্ষ্য সামনে রেখে একদল তরুণ জাপানি খেলোয়াড় তৈরি করা হচ্ছে, এরকম একটা কনটেক্সটে। সো 2002 বিশ্বকাপ ওয়াজ দ্য এন্ড গেম ফর অল অফ দোজ। এন্ড আমি ওই সময় ক্লাস 2 বা 3 তে পড়ি, আমার কাছে অ্যাকচুয়ালি মনে হতো যে দিস ইজ দ্য এন্ড গেম, লাইক দিস এভরিথিং আই নো অ্যাবাউট ফুটবল লাইক লিডস টু সি দ্যাট। গ্রেট এক্সপেরিয়েন্সেস, গ্রেট ডেজ অ্যান্ড ইনোসেন্ট ডেজ। আমি সত্যি কথা বলতে এখন আসলে চিন্তা করতে অবাক লাগে। এখন বিশ্বকাপ দেখা বা খেলা দেখার সময় আগের কিছুটা হলেও আগে সেই স্মৃতি খেলা করে না, বা আগে সেই অনুভূতিটা আসলে আসে না। বয়সের সাথে সাথে অনুভূতিগুলো ভোতা হওয়া শুরু হয়েছে। বাট আমরা আসলে অতীতের স্মৃতি যেমন করতে বসিনি, আমরা আসলে কথা বলতে এসেছি মূলত ব্রাজিল ন্যাশনাল দল নিয়ে। 2002 সালের ওয়ার্ল্ড কাপে আমরা যদি ফাইনালের গেমটার একটু একটা তোমার ট্যাকটিক্যাল প্রিভিউ তো আর এখন আসলে বলে লাভ নাই, বলতে পারি হচ্ছে হু প্লেড ইন দ্যাট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো এই ম্যাচে শুরুর আগে তুমি আসলে একটা খেলোয়াড়ের নাম বলেছিলে, এবং আমার মনে হচ্ছে যে লিটারালি 20 বছর পরে, 21 বছর পরে আমি তার নাম শুনলাম, রোকে জুনিয়র। 21 বছর আগে he was the guy that brought Brazil, who was the shakiest defender. এবং it's very true now that I think of it, Brazil team played a very interesting World Cup. তারা খুবই শেকি একটা, খুবই অদ্ভুত একটা ডিফেন্সিভ লাইন আপ নিয়ে, লুসিও হচ্ছে ফিফা 2005 এর 88 ওভারঅল ডিফেন্ডার লুসিও, সেই লুসিও নন, ইনি হচ্ছে 2002 সালের নিতান্ত ওই তরুণ একজন খেলোয়াড়। তো এই দলটা দে played cohesive, they had a lot of cohesiveness, they played in a very cohesive way, and they played good magical football in some games, and they played very dirty in some games. তোমার রিভালদোর পায়ে বল লাগার পরে সে হাতু হামাগুড়ি দিয়ে পড়ে যাওয়া থেকে শুরু, সেমিফাইনালে সে থেকে শুরু করে, like that's something I remember distinctly. তো essentially they had the treatment that they wanted to give against every team. So whoever played dirty with them, they played dirty with them. If they couldn't cope with tactically, they went a different. So they had answers whichever tactical approach they were throwing in. এই ওয়ার্ল্ড কাপের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে রোনালদো নাজারিও দে লিমা, যেই মানুষ যার কারণে আমরা রোনালদো বলতে আসলে তাকেই বলি বুঝি, আরেকজনের আগে আমাদের আসলে একটা প্রেফিক্স এবং তার ফার্স্ট নেম অ্যাড করতে হয়, because he really dominated the cultural zeitgeist of the last 20 years as a football player. So he played like he was playing, he never played football and he had some point to prove to the world. So ম্যাচের পর ম্যাচে গোল করা, গোল বের করে নিয়ে আসা, he was a poacher, he was a dribbler, he was shooting, he was scoring, he was everywhere.
এবং শুধুমাত্র রোনালদো নন, রোনালদোর সাথে রিভালদো এবং রোনালদিনিও, এন্ড একই সাথে হচ্ছে তোমার ফুল ব্যাক থেকে আসা হচ্ছে কাফু আর রবার্তো কার্লোস। তো দিস ওয়াজ লাইক দি অ্যাটাক ওয়েন ইউ স্টার্টেড দিস অ্যাটাক, only a nightclub could stop you essentially. And this was the attack. They won decisively. Ronaldo scored 8 or 9 goals in that World Cup, and you'd think that was the start of a footballing dynasty essentially in the world stage, but that didn't happen. And 2006 সালের ওয়ার্ল্ড কাপ 4 বছর পরে, এই ছবিটা 4 বছর পরেই আমরা দেখতে পেলাম একটা ডিফারেন্ট ব্রাজিলকে, যারা আসলে কোনো মতে খুঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসলেও কোয়ার্টার ফাইনালে তাদের 98 সালের নেমেসিস কাইন্ডা took them out of that game single handedly. তো things moved on. তোমার কাছে কেমন লেগেছিল 2002 পরবর্তী, ফার্স্ট অফ অল 2002 এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল গুলোতে রোনালদোর এক্সপেরিয়েন্স অর দ্য এন্টায়ার ব্রাজিলিয়ান ফুটবল এক্সপেরিয়েন্স, প্লাস how this Brazilian team started decaying? How did you feel in that way? সো 2002 বিশ্বকাপের কয়েকটা ছোট ছোট পয়েন্টার বলি, তুমি ম্যাক্সিমাম জিনিসই কভার করে ফেলেছো। এটা লাইক আমি যে বয়সে বিশ্বকাপটা দেখেছি ওই বয়সে তো আসলে ট্যাকটিক্স ঠিকমতো বানানো করতে পারতাম না সম্ভবত, সেই কারণে বড় হওয়ার পরে আসলে এই বিশ্বকাপে যেহেতু যে দল সাপোর্ট করি তাদের সো ফার জেতা এটা শেষ বিশ্বকাপ, সো ওই বিশ্বকাপের ট্যাকটিক্স নিয়ে আমার যথেষ্ট কাটাছেড়া করা হয়েছে। আমার কয়েকটা খুব ডিস্টিংটিভ জিনিস ওই সময় মেমোরি থেকে মনে আসছে। একটা হচ্ছে ওই বিশ্বকাপে রবার্তো কার্লোস 3 গোল করেছিলেন। রবার্তো কার্লোস ইজ আ লেফট ব্যাক, একজন লেফট ব্যাক একটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে 3টা গোল করেছেন, which was like really remarkable ওই সময়টাতে। রিভালদো ওই বিশ্বকাপে গোল করেছিলেন 5টা। এখানে যে ফরমেশন দেখানো হচ্ছে, ফরমেশনটা কিন্তু আসলে এরকম ছিল না। ফরমেশনটাতে অ্যাকচুয়ালি রোনালদিনহো সামনে খেলতেন আর রিভালদো আসলে তাদের দুইজনের পিছনে খেলতেন, এন্ড রোনালদো আসলে দুইজনের থেকেই বেশ খানিকটা সামনে খেলতেন। সো জিনিসটা অনেকটা 4-4-2 এর মতো ছিল, বাট ইন দা শেল অফ আ 4-3-3। এখন এই দলে কয়েকটা জায়গায় খুব ফ্যাটাল উইকনেস আছে, তারপরও দলটা মোটামুটি উতরে গিয়েছিল মোটামুটি গোটা টুর্নামেন্টে। ফ্যাটাল উইকনেস গুলার একটা হচ্ছে এই দলের গোলকিপার ছিলেন মার্কোস ওয়াজ নট হ্যাভিং লাইক দ্য বেস্ট অফ টাইমস বিটুইন পোস্ট। বিশ্বকাপ বাছাই পার্টিকুলারলি দিদা এবং মার্কোসের মধ্যে ভাগাভাগি করে ম্যাচ খেলানো হচ্ছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে কনসিস্টেন্সির জন্য মার্কোসকে মোটামুটি ভাবে পোস্টের নিচে ফিক্স করে দেওয়া হয়। এন্ড মার্কোসের এন্টায়ার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিন্তু মোটামুটি 2004 সাল পর্যন্ত। এই 2002 বিশ্বকাপের পরে উনি আর আসলে কখনোই লাইক একটা গ্লোবাল টুর্নামেন্টে দলকে রিপ্রেজেন্ট করার মতো লেভেলে নিজেকে নিতে পারেন। আর আরো কয়েকটা জিনিস, যেমন তুমি অলরেডি বলেছো যে ব্যাক 3 যেটা টেকনিক্যালি ইটস আ ব্যাক 5 বাট অ্যাকচুয়ালি ইটস আ ব্যাক 3। সো ব্যাক 3 যেটা এটার আসলে এখানে যথেষ্ট কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। সামনে গিলবার্তো সিলভা এবং ক্লেবারসন খেলার কারণে তারা অনেক সময় এক্সপোজার থেকে বেঁচে যেত, আবার একই কারণে দেখা যেত যে কাফু এবং রবার্তো কার্লোস আসলে অ্যাটাকে যথেষ্ট পরিমাণে জয়েন করতে পারছে। এন্ড কাফু আই থিংক হ্যাড লাইক 3 or 4 অ্যাসিস্ট ওই বিশ্বকাপে বিভিন্ন সময়। বাট এত কিছুর পরও এই দলটা লাইক অনেকেই বলেন যে এটা হলো যোগবর্ণিত মডেলের ফুটবল খেলা লাস্ট দল ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু পুরোপুরি ভুয়া কথা। বিকজ ব্রাজিলের যোগবর্ণিত যে মুভমেন্টটা, জিঙ্গা স্টাইলে ফুটবল খেলার যে ধরনটা, it died back in the late 1980s. 82 I would say it was 82. The like ghost continued to be there up until like late 80s probably. 1994 এ যেই দলটা বিশ্বকাপ জিতে তারা খুবই প্রাগম্যাটিক একটা দল ছিল, তারা ভয়াবহ ডিফেন্সিভ ফুটবল খেলতো, 1-0 গোলে ম্যাচ বের করে নিয়ে যেত, ইট ওয়াজ লাইক বেসিক্যালি রোমারিও এন্ড ইনশাল্লাহ। সো এই দলটার সাথে 98 দলটার ডিফারেন্স ছিল এই যে 98 এর দলটাতে আসলে মাল্টিপল প্লেয়ার ছিলেন যাদের ম্যাচ বের করে আনার লাইক কন্ডিশন ছিল, এন্ড রোনালদো ওয়াজ at his peak back in 1998 not in 2002. সো এই 98 থেকে 2002 সালের মধ্যে যে 4 বছর, এর মধ্যে 2 বছর রোনালদো আসলে ফুটবলই খেলতে পারেন না। হাঁটুর ইনজুরির কারণে 2 বছর উনি বাইরেই ছিলেন এবং ওনার ক্যারিয়ার যে কোনোদিন রিভাইভ করবে এটাই আসলে ওই মুহূর্তে কেউ বলতে পারছিল না। So like me as a Brazilian Real Madrid fan like feels glad that Ronaldo did make a comeback. Brazil-এর হয়ে এই বিশ্বকাপ জেতার পরে he came to Real Madrid and then the rest as they say is history. এখন এখানে
রোনালদোর পাশাপাশি হ্যাভিং রোনালদিনহো অ্যান্ড রিভালদো অ্যাট টাইমস মেড লাইক আ লট অফ ডিফারেন্সেস। এখন স্ক্রিনে যে দলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 2006 সালের দল, ব্রাজিলের যে 6 সালের দলটা। আমি যদি 2002 আর 2006 সালের দলটাকে পাশাপাশি বসাই, আই উড সে যে এই দলটা পার্টিকুলারলি 2 সালের দল থেকে কাগজে কলমে কিন্তু একটা ভালো দল। এবং এই দলে আরো একটা নাম নাই, যেই নামটা মোটামুটি রেগুলার বেসিসে খেলছিল, তার নাম হচ্ছে আদ্রিয়ানো প্রবাবলি ওই সময়টাতে লাইক he was probably second or third best footballer in the entire planet behind Ronaldo, Zidane and like people like those. So এই ব্রাজিল দলটা বিশ্বকাপ না জেতা হচ্ছে এই ডাইনাস্টির পতনের সূচনা। এই ব্রাজিল দলটা কতটা আন্ডার পারফর্ম করছিল এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচটা 2006 সালে। কোনোভাবেই এই অ্যাটাকিং লাইন আপ নিয়ে দল গোল বের করতে পারছিল না। ফার্স্ট হাফ শেষ হওয়ার অনেকক্ষণ আগে ডি বক্সের প্রায় 15 গজ বাইরে থেকে, সো গোল পোস্ট থেকে প্রায় 30 গজ বাইরে থেকে কাকা অলমোস্ট লাইক একটা আচমকা শট একটা গোল করে বসেন, which was a beautiful goal, but ওই একটা শট ছাড়া গোটা ম্যাচে ব্রাজিল কোনো স্পার্কই দেখাতে পারেনি ওই প্রথম ম্যাচটাতে। এবং ইভেনচুয়ালি এই স্পার্কহীনতাটাই তাদেরকে 2006 সালের বিশ্বকাপ থেকে বের করে নিয়ে যায়। 2002 বিশ্বকাপে দ্যাট ওয়াজ নট দ্য কেস। 2002 বিশ্বকাপে তুমি যে লাল এবং সাদা দলটার কথা বলেছিলে তাদের বিপক্ষে ব্রাজিলের একটা ম্যাচ ছিল, ওই ম্যাচটাতে এরকম একটা ডেড সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এন্ড আমার ওই ম্যাচটা এখনো মনে আছে বিকজ ব্রাজিলের ম্যাচে নীল জার্সি পরে খেলছিল। সো কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না বোথ এন্ডে। এই সময় রোনালদিনহো একটা ফ্রি কিক থেকে গোল করেন। এখন ইট ক্যান বি ডিবেটেড যে ডিড হি মেন্ট ইট অর নট, বাট ইট ওয়াজ আ বিউটিফুল ফ্রি কিক। এন্ড ব্রাজিলের ওই বিশ্বকাপটাতে পার্টিকুলারলি এরকম ঘটনা অনেকগুলোই তাদের ফেভারে গিয়েছে, যে জিনিসগুলোকে আমি বলবো যে চ্যাম্পিয়ন হতে গেলে চ্যাম্পিয়ন্স লাগ যেটা দরকার হয় ওটাও ব্রাজিলের সাথে ছিল। ইট ওয়াজ আমার ফাইনাল টিমটা সে হচ্ছে এই দলটা নিয়ে, ইট ওয়াজ নট দ্য মোস্ট আই সুদিং টিম টু লুক অ্যাট, বাট ইট ওয়াজ আ ভেরি আই সুদিং টিম ইভেন আফটার লাইক অল দ্য ডিক্লাইন দ্যাট ইট সাফার্ড ফ্রম দ্য লেট 80s। 2 নম্বর জিনিস হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লাগ যেটা দরকার হয় চ্যাম্পিয়ন হতে, এটাই ব্রাজিল দলের সঙ্গে যথেষ্ট পরিমাণে ছিল। ধারে না কাটলে ভারে কাটে টাইপের একটা ব্যাপার আছে, সেটা স্টার পাওয়ার দিয়ে অনেক সময় ব্রাজিলের এই দলটা কাটিয়ে গেছে পুরোটা সময়। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে অ্যাটাকিং ডিপার্টমেন্ট ইট ওয়াজ সো গুড যে তাদের ডিফেন্স এবং মিডফিল্ড যথেষ্ট ভালো না হওয়া সত্ত্বেও ওই মৌসুম ওই বিশ্বকাপে একজন 8 গোল, একজন 5 গোল, একজন 3 গোল, মানে মোটামুটি 17টা গোল 3 জন খেলোয়াড় মিলে করে ফেলেছিলেন, যাদের একজন আবার লেফট ব্যাক। সো এই ধরনের জিনিসপত্র করতে পারার কারণেই ব্রাজিল ওই দল ওই বিশ্বকাপটাতে চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে গোয়িং ফরওয়ার্ড দ্যাট নেভার হ্যাপেন্ড। আই থিংক দ্যাট ইজ দ্য কোর রিজন ফর ব্রাজিল ডিক্লাইন। পরবর্তীতে দ্যাট নেভার হ্যাপেন্ড। পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে 2006 এর পর থেকে ব্রাজিল স্ট্রাইকার আর খুঁজে পেল না কোনো। এবং তুমি যদি 2006 সালের বিশ্বকাপেও দেখো, রোনালদো ওয়াজ ইন লাইক আ ভেরি স্টিপ ডিক্লাইন ওই সময়টাতে। হি ওয়াজ লুজিং পেস, হি ওয়াজ গেটিং লাইক ফ্যাটার এন্ড হোয়াট নট। লাইক তার যে এখন যে নিকনেম দ্য ফ্যাট রোনালদো, এটা কিন্তু 2005 সালের আগে নোবডি এভার কল্ড হিম ফ্যাট। হি ওয়াজ লাইক রিয়েলি ফিট। বাট 2006 সালে ইফ ইউ সি হিজ ফাইনাল গোল ইন দ্য ওয়ার্ল্ড কাপ, he still had that quality, but you can look at him and say that he lost a year or two in terms of pace. So ওই জিনিসগুলো মেক আপ করতে কাকা এবং রোনালদিনহোর মতো প্লেয়ারকে অনেক বড় রোল প্লে করতে হতো। এখানে অনেকের লাইক ইলুশন ভেঙে দিয়ে আমি একটা জিনিস বলবো, কাকা did his job perfectly throughout 2006 World Cup. Ronaldinho did nothing, like entirely nothing. যারা 2006 ওয়ার্ল্ড কাপ দেখেছেন, 2005 সালের রোনালদিনহো এবং 2006 সালের রোনালদিনহোর মধ্যে যে গ্যাপ, লাইক নোবডি ক্যান এক্সপ্লেইন যে এই ধরনের একটা গ্যাপ এক বছরের মধ্যে একটা প্লেয়ার কিভাবে লাইক নিজের ক্যারিয়ারে নিয়ে আসতে পারে। 2006 এর রোনালদিনহো ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টিং। একটা পর্যায়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগে এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট যে দিস গাই ইজ গোনা টেক দ্য গোল্ডেন বল এন্ড দ্যাটস রিটেন অন দ্য স্টার্স। 2006 ওয়ার্ল্ড কাপে হি ডাজন্ট হ্যাভ 5 সাকসেসফুল ড্রিবলস থ্রুআউট দি এন্টায়ার টুর্নামেন্ট। দ্যাট সেজ যে কি পরিমাণ লাইক বাজে একটা টুর্নামেন্ট রোনালদিনহো কাটিয়েছিলেন ওই বিশ্বকাপটা। আমার একটা প্রথম আলোর নিউজ মনে আছে 2006 সালে, সেটা হচ্ছে রোনালদিনহো চুল কাটাচ্ছেন এমন ভাবে যেন তার ছয়ে কষ্ট না হয় ফুটবল খেলতে গিয়ে। তো তার যখন খেলা দেখছিলাম, and let me like dial the clock back to 2005 when Ronaldinho took on that entire Real Madrid
him and scored like 3 Oh goals, and God. Bernabeu was clapping. It was that brutal. I mean, Same Ronaldinho you saw in the World Cup, barely existing. It's something, এটা আসলে এই টাইপের খেলাও আসলে রোনালদিনো ছাড়া কেউ দেখাতে পারবেন না, যে 5 এবং 6 what happened with him. yeah, yeah, 100%. মানে জিনিসটা এরকম যে when you are supporting Real Madrid and he is doing that against your team, তোমার পরের বছর মনে হবে যে আসলে ব্রাজিলের হয়ে যখন খেলবেন, মানে এরকম কোনো কিছু যদি উনি করেন, অ্যাটলিস্ট এটার 50% যদি উনি করেন, তাহলে আসলে বিশ্বকাপ জিততে খুব বেশি কষ্ট করতে হবে না। বাট সত্যি রিয়ালিটি চেকটা এরকম ছিল যে রোনালদিনহো ওই ম্যাচে যা করেছিলেন তার 10% প্রবাবলি উনি 2006, 7 এবং 8 এই 3 মৌসুমের কোনো সময় আর আসলে রেপ্লিকেট করতে পারেন না। রোনালদিনহোর ক্যারিয়ারে 9 এবং 10 এই দুটো আরো ভালো বছর আছে। আই মিন নট অ্যাজ গুড অ্যাজ ইজ প্রিভিয়াস ওয়ান্স, বাট তারপর আরো দুটো ভালো বছর আছে। বাট এই মাঝের 3টা বছরে রোনালদিনহো যেই পর্যায়ের ফুটবল খেলেছেন, মানে এটা রোনালদিনহোর এখন ক্যারিয়ার হাইলাইটস দেখে আমরা তাকে মনে রেখেছি। বাট এখন মেসি রোনালদো, পোস্ট মেসি রোনালদো এরাতে কনসিস্টেন্সির জিনিসটা আসলে এমন জায়গায় পৌঁছে গেছে যে ইউ ক্যানট লাইক ওভারলুক দ্যাট লাইক ফ্রম 2023. Yes, so 2006 Brazil underperformed their XG. This is the academic way of saying Brazil played very, very, very bad. Yeah. But 2006 এর পরে যেটা হলো সেটা হচ্ছে 2006 এর পরে আসলো 2010। 2010 এ যেটা আমরা দেখলাম সেটাকে তুমি বা আমি academically বা we can just use the word as the shifting dynamics, new tactics, new changes, and this is what happens when you are change like moving generations. তোমার 2006 এর জেনারেশনে খেলোয়াড়রা রিটায়ার করলো, এদের মাঝে তোমার 14 আসার আগ পর্যন্ত there was not a lot of good players, so Brazil went on with I think having Felipe Melo as their captain, or was it someone, Dunga was Brazil's coach for a while এবং Captain একই was সময় Lucio, but they had to play Felipe Melo a lot. Yeah, they had to play Felipe Melo a lot, এবং 2010 এর ওয়ার্ল্ড কাপটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল এই কনটেক্সটে, যে দ্যাট ওয়াজ দ্য মোস্ট নন ব্রাজিল আই হ্যাভ এভার সিন ব্রাজিল প্লে। It was an European team playing a Brazil jersey, and you could see that this team did not have any cohesion. তাদের ফুলব্যাক থেকে অ্যাটাকের আউটপুট ছিল, ভলিউম ছিল কম, তাদের স্ট্রাইকার মিডফিল্ডারদের পজিশনাল পয়েন্টগুলো ছিল কম। আমরা আসলে কোনো ছবি ডাউনলোড করি না 2010 সালের ট্যাকটিক্সে, বিকজ উই ডোন্ট থিংক অফ ইট। আই রিমেম্বার এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা ইন্টারেস্টিং এই কারণে যে 2010 বিশ্বকাপের আগে, লাইক 5 সাল থেকেই, ইভেন 6 বিশ্বকাপের পর থেকেই, মানে ব্রাজিল যেভাবে খেলছিল, তুমি যদি খেলার দিকে না থেকে রেজাল্টের দিকে তাকাও, ইউ উইল ফিল লাইক যে 2006 বিশ্বকাপ একটা ওয়ান অফ ঘটনা ছিল। কারণ এই সময়টাতে ব্রাজিল একটা কোপা আমেরিকা জিতেছে, যে কোপা আমেরিকাটাতে ব্রাজিল আসলে তাদের মূল দলই পাঠায়নি। ব্রাজিল তাদের আন্ডার 19 দল পাঠিয়েছিল, অলমোস্ট আন্ডার 23 দল পাঠিয়েছিল ওই বিশ্বকাপে, ওই কোপা আমেরিকাটাতে। এবং তারা ওই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে মোটামুটি 3টা গোল দিয়ে বসে। তারপর বিশ্বকাপের বাছাই যখন আসলো, বিশ্বকাপের বাছাইয়ে তারা মোটামুটি হেসে খেলে বিশ্বকাপের 1 বছর আগে কোয়ালিফাই করে গেল। ইভেন মাঝখানে যখন কনফেডারেশনস কাপ হলো, কনফেডারেশনস কাপে ব্রাজিল ওয়াজ সো ডমিনেটিং যে মানে এই সময়টাতে দুঙ্গা কোচ ছিলেন, দুঙ্গা খুবই প্র্যাগম্যাটিক কোচ ছিলেন। বাট ইফ ইউ লুক এট রেজাল্টস, ইউ উইল সি যে লাইক 3-0 গোলে জিতে আসা এটা ব্রাজিলের জন্য ব্রেড এন্ড বাটার ছিল এই সময়টাতে, এবং যার সাথেই খেলেছে তারা কিন্তু মোটামুটি এই ধরনের রেজাল্ট নিয়ে বের হয়ে আসতে পারছিল। বাট দ্য ফুটবল যেটা মাঠে তারা খেলছিল, এটা কারোই পছন্দ হচ্ছিল না ওই সময়টাতে। আমি 3 গোল তারা দিচ্ছে, কিন্তু কিভাবে 3 গোল দিচ্ছে এটা নিয়ে আসলে কেউ কনভিন্স ছিল না। তো বাট তারপরও বিশ্বকাপে যাওয়ার পর কেউ এক্সপেক্ট করে নাই যে তারা আসলে এই মানে ইফেক্টিভ ওয়ে অফ প্লেইং ফুটবলটা ডেলিভার করতে পারবে না। দে ওয়ার নট ব্যাড, আই উড সে। মানে মানুষজন যত খারাপ দল হিসাবে মনে করে 2010 বিশ্বকাপের ব্রাজিলকে, অতটা খারাপ দল তারা ছিল না। এবং লুইস ফ্যাবিয়ানোর মতো স্ট্রাইকার ছিলেন, হি ওয়াজ নট রোনালদো, বাট হি ওয়াজ নট লাইক দ্যাট ব্যাড। সো লুইস ফ্যাবিয়ানোর মতো একটা স্ট্রাইকার যদি ব্রাজিলের এখনকার দলে থাকতো, ব্রাজিলের দলটা প্রবাবলি রিচার্লিসনের মতো লাইক যিনি স্ট্রাইকারই না, তাকে সামনে খেলানোর মতো এই ধরনের বার্ডেন থেকে মুক্তি পেতে পারতো। আমরা পরবর্তীতে ফ্রেডকে সামনে খেলতে দেখেছি, জোকে সামনে খেলতে দেখেছি, নেইমারকে স্ট্রাইকার হিসেবে ট্রাই করতে দেখেছি। এরকম ডেসপারেট সিচুয়েশন গুলো পরে যে তৈরি হয়েছে, এটার সূচনা হয়েছিল 2006 লুইস ফ্যাবিয়ানোর মতো কিছু মেকশিফট সলিউশনের কারণে এটা আমাদের চোখে পড়েনি। বাট আই থিঙ্ক আমরা 2014 বিশ্বকাপের আলোচনা যদি আসি, I mean the entire world got to see যে আসলে ব্রাজিলের ফুটবল
ঠিক কোথায় নেমে গেছে। এক্স্যাক্টলি 14 বিশ্বকাপে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই 2010 বিশ্বকাপেও এটা ফর আ ল্যাক অফ আ বেটার ওয়ার্ড আমি আসলে আমরা এটা বলতে পারি যে ব্রাজিল আন্ডার পারফর্মড ইটস এক্সজি। তো এরপরে আসলে 2014 you see growing a pattern, right? তো 2014 বিশ্বকাপে যেটা আসলো এটা হচ্ছে 2010 বিশ্বকাপের একটা পুরা কনটেক্সটের রিনিউয়াল, যেখানে প্রচন্ড রূপে ডমিনেটিং 2013 সালের কাপ দ্যাট হ্যাপেন, ও মাই গড, ওই কনফেডারেশন কাপে জার্মানি না স্পেনের এগেইনস্টে যে খেলাটা, আই ওয়াজ লাইক ও মাই গড হোয়াটস হ্যাপেনিং, তরুণ তুর্কি নেইমার এবং দ্য এন্টায়ার থিং দ্যাট ওয়াজ হ্যাপেনিং। সো 14 বিশ্বকাপে এসে যেটা হলো যে ইটস আ বিশ্বকাপ, তাদের ঘরে হচ্ছে, পিপল আর সিরিয়াস, গেমস আর গোয়িং স্ট্রং। ব্রাজিল ওই যে ধারে না কাটলে ভারে কাটবে পলিসিতে আবারও নিয়ে এসেছে তাদের একই কোচকে, আই থিঙ্ক ফিলিপে স্কলারি ওয়াজ দেয়ার কোচ। সো এবং দে প্লেড দ্যাট ওয়ে টু কলম্বিয়ার এগেনস্টে। কলম্বিয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টিমস টু ওয়াচ ইন দ্যাট ওয়ার্ল্ড কাপ। সেই টিমের এগেনস্টে ব্রাজিল গুন্ডামি করতে গিয়ে তাদের সেরা খেলোয়াড়কে ইনজুর করে ফেললো। And let's we forget, এই সময় like there's a lot of people who are going to disagree, but it was Brazil who started that attacking mindset, attacking approach. Brazil Colombia প্লেয়ারদেরকে কিন্তু আগে পিটানো শুরু করছিল before Colombia players started rough tackling Brazil. But yeah, we don't say this out loud anymore, but essentially David, হ্যাঁ বলো। এখানে একটা জিনিস লাইক মানে এটা আমি ব্রাজিল সমর্থক হিসাবে জানি, ব্রাজিল সমর্থকদের গ্রুপে থাকার কারণে জানি যে অনেক মানুষ আসলে ব্রাজিলের ফুটবলটাকে এখনো যথেষ্ট পরিমাণে রাফ ট্যাকলিং বা এগুলোর সাথে রিলেটই করতে পারে না। বাট আমরা ফিলিপে মেলো, লুইস গুস্তাভো এই টাইপের খেলোয়াড়দেরকে আমাদের মিডফিল্ডের কোরে রেখে মিডফিল্ড তৈরি করতে চেষ্টা করেছি, এবং এখনো ক্যাসেমিরোর চেয়ে কোয়ালিফাইড কোনো মিডফিল্ডার এখনো আমাদের দলে কিন্তু নাই। সো এটা শোজ যে অ্যাটাকিং ইন্টেন্টটা ব্রাজিলের ফুটবলে আসলে অনেক দিন আগে থেকেই আছে। আমরা সমর্থকেরা প্রবলি এখনো 30 বছর পিছনে পড়ে আছি, যেখানে ব্রাজিলের খেলোয়াড়রা ট্যাকল করেন না বা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট দেখান না। ইট ইজ পার্ট অফ দ্য গেম, তোমাকে এটা দেখাতে হবে এবং এটা ট্যাকল করতে হবে। ডু ইউ থিঙ্ক যে রোনালদো বা রিভালদোর মতো খেলোয়াড়রা যখন খেলতেন তারা যথেষ্ট পরিমাণে ট্যাকলের শিকার হতেন না? রোনালদোর ইনজুরির পিছনে it was not just his blistering pace, তাকে যথেষ্ট পরিমাণে ট্যাকল ফেস করতে হতো। তো তার ইনজুরিগুলোর পিছনেও কিন্তু এটার যথেষ্ট ভূমিকা আছে। তুমি যখন ব্রাজিলের মতো দলের পোস্টার বয়, তাদের সুপারস্টার, তোমার দিকে মানুষ আসবে, তোমাকে মানুষ ট্যাকল করবে। তুমি ব্রাজিলের নাম্বার 10 জার্সি পরে খেললে পেলের আমল থেকে মানুষ লাইক রাফ ট্যাকলিং করে আসতেছে এটা থাকে। এবং ইফ ইউ সি দ্য মুভি পেলে, লাইক দে আর ইভেন ইটস সেড যে অ্যান্ড শোড যে আসলে কিভাবে রাফ ট্যাকলিং গুলো ওই সময়টাতে করা হতো। 2014 সালের ফুটবল তো অনেক প্রোটেক্টেড, রেফারিরা প্লেয়ারদের দিকে স্পেশাল নজর রাখেন এন্ড এভরিথিং। এখন এর মধ্যে একটা খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায়, তাকে ছাড়া তুমি তোমার বিশ্বকাপ মিশনই কন্টিনিউ করতে পারবে না। এই ডেপথ নিয়ে আসলে বিশ্বকাপ খেলতে গিয়ে বিশ্বকাপ জিততে আশা করাটা, মানে এটা আমার কাছে মনে হয় কিছুটা হলো ডিলুশনাল আমাদের এন্ড থেকে। অবশ্যই, এবং যেটা হলো সেটা হচ্ছে দিনের শেষে ডে লাইট ব্রেকিং ডাউন অফ দ্য এন্টায়ার টিম। 2002 সালের ঘাতক যেটা করেছিল, করতে পারেনি 2022 সালে। দে টুক আ রিভেঞ্জ, আই থিংক ইটস লাইক সার্ভ হ্যাঁ, লাইক it was a game I think even the Germans did not expect them to do. like ব্রাজিলের এরকম ভেঙে পড়া শুধুমাত্র জার্মান ন্যাশনাল টিম নন, এটা none of us could believe how that team crumbled against that amount of pressure. এটা থেকে দুইটা জিনিস বোঝা যায়, এক হচ্ছে বুঝলাম নেইমার দলের পোস্টার চাইল্ড, বাট মোর অন আ মোর রিয়েল সেন্স ব্রাজিল দলটা আসলে they could not this time they underperformed their XG বলাটা ভুল, this time they underperformed everything in all came through in that game. ব্রাজিলের 2 থেকে 14 সময়ের মধ্যে they came up, they went down, and then they went down even further under the ground. That was 2014 World Cup. It was depressing for a lot of Brazil fans. It was depressing for a lot of football fans. I sat and watched the entire 90 minutes of the game. I was not particularly sad or happy because I was happy. By that time, England has already left. So at that time, it was more like for me. I'm a নিরপেক্ষ দর্শক. I mean, semi-final, probably that's the story of every England fan, except for 2018. Exactly. এখানে যেটা আমি বলবো 14 সালের বিশ্বকাপ নিয়ে, সেটা হচ্ছে
দেখো 2002 এর লাইন আপ এবং 6 এর লাইন আপ কিন্তু আমরা স্ক্রিনে দেখিয়েছি। তো এই দলগুলোতে ধরো সবচেয়ে খারাপ 3টা প্লেয়ারকে যদি আমি পিক করি, তাদের অনেকে ব্রাজিলের ঘরোয়া লিগে খেলতেন, এবং এই কারণে যেটা হতো যে তাদের খেলা যেরকমই হোক না কেন ইউরোপিয়ান দর্শকদের সামনে এটা একটা রহস্য থাকতো, দ্যাট ডিডন্ট নো যে আসলে এই খেলোয়াড়টা কেমন বা ট্যাকটিক্যালি কি দলের হয়ে ব্রিং করে। সো প্রি 2010 দুঙ্গার আগে যারাই ব্রাজিলের ম্যানেজার ছিলেন তারা কিন্তু এই কোহেশনটা তৈরি করতে পারতেন যে ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে কিছু খেলোয়াড় নেওয়া হবে, ইউরোপের টপ পর্যায়ে পারফর্ম করছে না এমন কিছু খেলোয়াড় নেওয়া হবে, এবং ইউরোপের মিডল সারির লিগে ধরো পর্তুগিজ লিগ কিংবা ইউক্রেনিয়ান লিগ থেকেও আবার 1-2টা প্লেয়ার নেওয়া হবে, এবং সব মিলিয়ে যে স্কোয়াডটা দাঁড়াবে এটার এটার পারফরমেন্স আসলে কেমন হবে এটা সম্পর্কে ইউরোপিয়ান কোচদের কাছে এনাফ পরিমাণ ডেটা থাকতো। এই সারপ্রাইজ ফ্যাক্টরটা ব্রাজিলকে সবসময় একটা অ্যাডভান্টেজ এনে দিত, যেটা পোস্ট 2010 ডাটার যুগে এসে আর আসলে আমরা কখনোই সেভাবে এক্সপ্লোর করতে পারি। একই সাথে এটাও সত্যি যে ধরো 2014 সালে আমাদের মনে হতো যে থিয়াগো সিলভার পরে ব্রাজিলের সেকেন্ড বেস্ট ডিফেন্ডার হচ্ছে ডেভিড লুইস থ্রু আউট হিজ এন্টায়ার ক্যারিয়ার, লাইক হ্যাঁ তার অ্যাডভেঞ্চার প্রোনেসটা খুবই এনজয়েবল দেখতে, বাট হি ওয়াজ নট আ গুড ডিফেন্ডার লাইক এভার। কিন্তু এই ইনফরমেশনের কারণে তোমার উনি যেহেতু চেলসির হয়ে খেলেছেন, উনি যেহেতু পিএসজির হয়ে খেলেছেন, তোমার এটা মনে হতে পারে যে আসলে উনি ভালো ডিফেন্ডার না হলে তাকে নিবে কেন এই সব দল, বিকজ ব্রাজিলিয়ান প্লেয়ার্স ওয়ার লাইক দ্যাট ইনফ্লেটেড ইন প্রাইস ব্যাক দেন, এবং ব্রাজিলের হয়ে কেউ 2 ম্যাচে একটু ভালো খেললেই তাকে নিয়ে টানাটানি পড়ে যেত। ওই সময় লাইক গানসো, নীলমার এদের মতো খেলোয়াড়কে নিতে লাইক স্প্যানিশ এবং ইংলিশ টপ টিয়ারের দলগুলো মোটামুটি দৌড়াদৌড়ি করে কুল পাচ্ছিল না, বাট ওয়ার দে অ্যাজ গুড অ্যাজ লাইক 2002 রোনালদিনহো? নান অফ দেম ওয়ার। এখন এই যে স্ট্যান্ডার্ডটা পড়ে যাওয়া একটা লেভেলে, এটা কিন্তু আমাদের চোখের সামনে হয়ে গেছে, এবং আমরা 2014 সালে সেই 7-1 ম্যাচটা হওয়ার আগে এটা বুঝলেও কখনো সামনাসামনি মেনে নেইনি। আমি 2014 কিন্তু এখন প্রায় 9 বছরের পুরাতন ঘটনা। সো আমরা যদি এখনো 2002 এর ডিলুশনে বসবাস করি, আমার মনে হয় যে আমাদের এখন আমার মতো যারা চশমা পরেন চশমাটা খুলে চোখটা সুন্দর করে পরিষ্কার করে তারপর ফুটবল দেখাটা শুরু করা উচিত আর কি। অবশ্যই এখানে কিছু পয়েন্ট অ্যাড না করলেই নয়, এন্ড দেন উই আর গোনা মুভ টু আওয়ার সেকেন্ড পার্ট অফ দ্য পডকাস্ট। সেটা হচ্ছে যে ব্রাজিলের এক্সপোর্ট হচ্ছে সয়াবিনস এবং ফুটবলার্স। তোমার এন্ড ইটস আ ভেরি সিরিয়াস থিং। ব্রাজিলে তোমার বাংলাদেশের ফুটবল কোচ যেরকম ডোডো ছিলেন এক সময়, তেমনই হচ্ছে পৃথিবীর অলমোস্ট এমন কোনো লিগ নেই যেখানে ব্রাজিলে কোনো খেলোয়াড় নেই। চাইনিজ সুপার লিগের মতো লিগেও হচ্ছে তোমার ইনফ্লাক্স অফ ব্রাজিলিয়ান প্লেয়ার্স, ইউক্রেনিয়ান লিগেও ব্রাজিলিয়ান প্লেয়ার আছেন এবং রাশিয়ান লিগে ব্রাজিলিয়ান প্লেয়াররা খেলে থাকেন। ব্রাজিলিয়ান প্লেয়ার বাংলাদেশ লিগেও এখন টপ প্লেয়ার যিনি বসুন্ধরা কিংস এর লাইক এই স্ট্রাইকার রবসন, হি ইজ আ ব্রাজিলিয়ান টু। ইজ আ ব্রাজিলিয়ান টু। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্রাজিলিয়ান ফুটবলার ইজ আ ডিফারেন্ট ক্লাস দেন আদার্স। এই স্বপ্ন চেজ করতে গিয়ে আমরা হচ্ছে তোমার ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রাইসকে ভয়াবহ লেভেলে ইনফ্লেট করেছি। ইনফ্লেট করতে করতে এমন অবস্থা হয়েছে যে ব্রাজিলের নিজের যে ফুটবল ক্রিয়েটিং মেশিন সেটা নষ্ট হয়ে গেছে। at the end of the day এখন যেটা হচ্ছে ব্রাজিলিয়ান ন্যাশনাল লিগে দেয়ার ইজ নো সলিড কোচিং সিস্টেম। কোচরা আসলে মাসের পর মাস বছরের পর বছর থাকেন না, তারা থাকেন গেম বেসিসে। এমন হচ্ছে তারা তাদের টিম শুরু করলো একটা দিয়ে, সেই টিম সিজনের মাঝখানে 5টা প্লেয়ার ইউরোপে চলে যাবে এবং অথবা আমেরিকা চলে যাবে, এবং তারপরে যারা বাকি থাকবে কোচ চলে যাবে একদিকে। তো ইটস আ মেস ইন ব্রাজিলস হোম ফ্রন্ট। এবং এই মেসের কারণে ব্রাজিলের যে কোহিশন আসাটার কথা, তুমি যে একটা সলিড ফুটবলিং সোর্স আসতেছে, সেটা হচ্ছে আসলে কমে গেছে। নাম্বার 2, এতদিন যেটা হয়েছে, let's think about a few top Brazilian players. They came to Europe to prove themselves as the best Brazilian player of Brazil. I'm talking about Ronaldo-esque players. Now it's the other thing. Now these young Brazilian kids, they go to Europe to rub shoulders with the European football leagues, and they don't learn the cohesion that they had learned a generation ago. এখন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা কিন্তু আসলে তাদের ব্রাজিলিয়ান কাউন্টারপার্টদের সাথে ট্রেনিং করেন না, তারা কিন্তু ট্রেনিং করেন জুড বেলিংহাম এবং হচ্ছে টনি ক্রুস, লুকা মদ্রিচের সাথে। সো মাঠের মধ্যে তো ব্রাজিল ন্যাশনাল টিমে তো টনি ক্রুস খেলেন না, তো ভিনিসিয়াস জুনিয়র তো ইজ গোনা এক্সপেক্ট আ টনি ক্রুস পাস, ইজ নট গোনা এক্সপেক্ট পাস ফ্রম লুকাস পাকেতা পাস।
he's not gonna, and I'm not like crapping on Lucas Paqueta, great player, কিন্তু কথা I mean, আলটিমেটলি এটাই যে হ্যাঁ, they're different. That's what I'm like pointing at. ইয়া এক্স্যাক্টলি, কথা এখানেই যে তুমি আসলে এতদিন যেটা হয়েছে যে ব্রাজিলিয়ান রুটটা আসলে আমার মনে হয় আরো বেশি স্ট্রং ছিল, এটার কারণে ব্রাজিল পারফর্ম বেটার দেন আদার্স। বাট 2002 সালের পর থেকে যখন ফুটবল বিকেম মোর অ্যাবাউট মানি, অ্যান্ড স্পেশালি ফুটবল বিকেম মোর অ্যাবাউট মানি কথাটা ভুল, বাট ওয়েন প্রিমিয়ার লিগ স্টার্টেড বিকামিং বিগ অ্যান্ড রিয়াল মাদ্রিদ গ্যালাক্টিকোস প্রজেক্ট স্টার্টেড, তার আগ পর্যন্ত কিন্তু আমরা কেউ জানতাম না একটা ফুটবলের দাম 30 মিলিয়ন ইউরো হতে পারে, তাই না? Yeah. এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে ইফ ইউ আর আ গুড প্লেয়ার, রিয়াল মাদ্রিদ ইজ গোনা কাম নকিং এট ইউর ডোর, বার্সেলোনা ইজ নট গোনা কাম নকিং এট ইউর ডোর, ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ইজ গোনা কাম নকিং এট ইউর ডোর, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার, ইফ নট দিস, দেন দ্য অপশন ইজ ইভেন বেটার, তুমি বেনফিকায় গিয়ে 2 বছর খেলে, দেন ইউ গো টু পিএসজি, ইউ গো টু রিয়াল মাদ্রিদ। সো the route is easier these days, so great for Brazilian players, bad for Brazilian national team. Yeah, এখন এখানে মানে কয়েকটা জিনিস বলি, যে জিনিসগুলো আমার মনে হয় যে খুব জরুরি এই মুহূর্তে বলা, বিশেষ করে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য। প্রথম কথা হচ্ছে, ধরেন নেইমার বা রড্রিগোর মতো, সরি নেইমার বলছি, ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগোর মতো খেলোয়াড়দেরকে এখন আর আপনার ভবিষ্যৎ বলার সময় নেই, তারাই বর্তমান। তারা লাইক রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে যদি সুস্থ থাকেন, এই দুজন লেফট এবং রাইটে ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের অটো চয়েস, বিকজ গোটা ব্রাজিলে এবং গোটা ইউরোপে তাদের চেয়ে ভালো কোনো লেফট এবং রাইট উইঙ্গার ব্রাজিলের এই মুহূর্তে নাই। সো তারা দলের মেইনস্টে এই মুহূর্তে। এখন যেটা সমস্যা হচ্ছে যে ব্রাজিল কোনোভাবেই লাইক এদেরকে বাদ দিয়ে ফিউচার চিন্তা করতে পারবে না। সো যদি ব্রাজিল আসলে ভবিষ্যতে বিশ্বকাপ জিততে চায়, কিছু কিছু জিনিস আর কখনোই রেপ্লিকেট করা যাবে না। যেমন ওই ব্রাজিলিয়ান সারপ্রাইজ ফ্যাক্টরটা বা জিঙ্গা স্টাইলের কথা যদি বলি কোনোভাবে, দ্যাটস গন ফর এভার। এখন অফকোর্স ইউরোপিয়ানদেরকে আপনার এখন ইউরোপিয়ান গেম খেলেই হারাতে হবে। সো এখানে এই আবেগী ফুটবল, লাইক বল পায়ে রাখা ফুটবল, এগুলোকে একটা ডিগ্রির বেশি আপনি আসলে প্র্যাকটিস করতে পারবেন না। সো নেইমার লেড যে প্রজেক্টটা 2011 সালে শুরু হয়েছিল, 2010 বিশ্বকাপের পরে কিন্তু কাকাকে দল থেকে বের করে দেওয়া হয়, যদিও এটার কোনো দরকারই ছিল না, ইট ওয়াজ লাইক আননেসেসারি। বাট এন্টায়ার একটা রিবুট করা হয় গোটা দলটাতে। ক্যাসেমিরো ওই সময়টাতে দলের প্রথম আসেন, নেইমার প্রথম দলের লাইক মেইনস্টে হন, গানসোর পরে অস্কারকে দিয়ে ট্রাই করা হয়, বাট দ্যাট ওয়াজ আ রিবুট। এখন এই রিবুটটা যেভাবেই হোক না কেন, তীতের আন্ডারে আবার একটা ছোটখাটো রিবুট হয়, বাট ইট ওয়াজ নট আন এন্টায়ার রিবুট। এই কোন রিবুটই আসলে কাজ করে না, এবং এই প্রজেক্টগুলো এখন দাড়ি টানার সময় হয়ে গেছে আসলে, মানে এই প্রজেক্টগুলোর কোনো ভবিষ্যৎ নাই এই মুহূর্তে। সো এখন যেহেতু আবার একটা নিউ ফ্লক অফ ট্যালেন্ট আসছে, আপনি যদি এদেরকে এই ব্যর্থ প্রজেক্টের প্লেয়ারদের সাথে মিক্স করে মনে করেন যে লাইক ইউ আর বিল্ডিং সামথিং রিয়েলি সলিড, এটা আসলে কখনো হবে না। ক্যাসেমিরোর মতো 2-4 মডেল প্রফেশনাল আছেন এখনকার ব্রাজিল দলে, যাদের আমার মনে হয় যে বিয়ন্ড আগের প্রজেক্ট এই দলের সাথে ফিউচার থাকা উচিত। ডিসিপ্লিন এবং এই ধরনের ইস্যুওয়ালা আরো অনেক খেলোয়াড় আছেন, আমি কারণ নাম নিচ্ছি না, তাদের আসলে ব্রাজিলের এই নতুন প্রজেক্টের সাথে কোনোভাবেই থাকা উচিত না। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন 2022 বিশ্বকাপের পরে সবচেয়ে বড় যে ভুলটা করেছে, তাদের সাথে সাথে একটা হার্ড রিবুট নেওয়া উচিত ছিল, যেটা আসলে তারা করতে ব্যর্থ হয়েছে। তাদের এখনো পর্যন্ত কোনো পার্মানেন্ট কোচ নাই, তাদের এখনো পর্যন্ত কোনো টিম নাই। বলা হচ্ছে আনচেলত্তি 2024 সালে জয়েন করবেন, 2024 সালে একটা ইউরো আছে, সরি একটা কোপা আমেরিকা হয়তো হবে, সেইটার জন্য কিন্তু ব্রাজিলের এখনো পর্যন্ত কোনো প্রপার প্রিপারেশন নাই। এখন এই মুহূর্তে যেমন যদি আমরা তাকাই, গোলকিপিং প্রবলি একটা পজিশন যেখানে ব্রাজিল অ্যাকচুয়ালি হ্যাজ লাইক 2 ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার্স, তাদের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে। এই লাক্সারিটা ব্রাজিল আগে কখনো পায় নাই, আই রিয়েলি এনজয় হ্যাভিং দ্যাট। কিন্তু এই যে ড্যানিলোকে খেলানো হচ্ছে আমাদের, তার মানে প্রপার কোনো রাইট ব্যাক নাই। ড্যানিলো ইউরোপে খেলছেন প্রবাবলি প্রায় 10 বছরের কাছাকাছি, এখনো পর্যন্ত কোনো দলেই উনি স্টার্টিং রাইট ব্যাক হিসাবে টানা 2 মৌসুম খেলতে পারেন নাই। মার্কিনোস পিএসজি তে খেলছেন, কিন্তু পিএসজির লাইক ক্রাঞ্চ ম্যাচে তার মিস্টেকের কারণে দল গোল খেয়েছে, এটার কোনো সীমা পরিসীমা নাই। এটা যদি আমি লিস্ট করতে শুরু করি, রেনান লোদি চেয়ে বেটার লেফট ব্যাক ইউরোপে প্রবাবলি 15 জন আছেন। সো আমরা এই ব্যাপারেও পিছিয়ে আছি এগুলোর ব্যাপারে। গ্যাব্রিয়েল প্রবাবলি ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার যাদের ফিউচার প্রজেক্টে একটা জায়গা থাকলেও থাকতে পারে। মিডফিল্ড নিয়ে লাইক ব্রুনো গ্যামেরেসের জায়গায় লুকাস পাকেতা আসতে পারেন, বাট এখানে কোয়ালিটেটিভলি এরা যে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার এই ডিসকাশনেই তারা নাই। ক্যাসেমিরো আমি অলরেডি বলেছি যে তার আগের প্রজেক্ট থেকে এই প্রজেক্টে আসার জায়গা আছে।
এখন যদি অ্যাটাকিং থার্ডের দিকে তাকাই, আমি ব্রাজিলিয়ান সমর্থকদের অনেকের এরকমই দেখি, গ্যাব্রিয়েল হেসুস আসলে তাকে ফেরত আনা উচিত, রাফিনহাকে খেলানো উচিত, বা রিচার্লিসনকে খেলানো উচিত। রাফিনহা, রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল হেসুসের মতো খেলোয়াড়দের ব্রাজিলের মূল 11-এ থাকার কোনো প্রশ্নই থাকতো না, এটা যদি 2006 সালের দল হতো। ব্রাজিল যদি কিছু করতে চায়, আমার মনে হয় যে রড্রিগো এবং ভিনিসিয়াসের পাশাপাশি অন্য যারা তরুণ খেলোয়াড় আছেন, যেমন এনড্রিক কিছুদিন পরে আসছেন, ভিক্টর রোকে আসছেন, এর সাথে আর্সেনালের লেফট উইঙ্গার আছেন একজন মার্টিনেলি, এদেরকে দিয়ে যদি একটা অ্যাটাকিং ফরমেশন চিন্তা করা যায়, সেটার হয়তো একটা ভবিষ্যৎ থাকতে পারে। বাট এই মুহূর্তে দল নিয়ে, লাইক তারা বলিভিয়াকে 5 গোল দিচ্ছে বা 6 গোল দিচ্ছে, এটা নিয়ে আমি আসলে একটুও কনসার্ন না, বিকজ এরকম ফলস ডন 2007 সালে, 2013 সালে, 2016 সালে, ইভেন 2019 সালের কোপা আমেরিকাতে দেখো আমি আনন্দিত হতে চেষ্টা করেছি, বাট আমি খুব ভালো করে জানি যে এই ধরনের ফলস ডনের রেজাল্ট গুলি ইন দি এন্ড খুব ভালো কিছু হবে না। সো নেইমারকে কতদিন আপনি ব্রাজিল জাতীয় দলে খেলাবেন? আমার মনে হয় এখানে একটা হার্ডকোর ডিসিশন নেওয়ার এখনই সময়। লাইক নেইমারকে আপনি পরের বিশ্বকাপে খেলাতে পারবেন না। নেইমারের ফিটনেস এই মুহূর্তে যা, নেইমারের মেন্টাল অ্যাটিটিউড যা, নেইমার যে ধরনের লিগে ফুটবল খেলছেন, পরের বিশ্বকাপে নেইমার দলে থাকার আসলে কোনো ধরনের কোনো কারণ নেই। সো তাকে নিয়ে যে আমি এখনো দলের প্ল্যান সাজাচ্ছি, চিন্তা করছি, দলের ফিউচার স্টারদেরকে গ্রো করার জায়গাটা এনাফ পরিমাণে দিচ্ছি না, এটার রেজাল্টে আমি আরেকটা 2014 বা আরেকটা 2018 বা আরেকটা 2022 হয়ে গেল, আমি কিন্তু 2026 সালে খুব একটা অবাক হওয়ার কোনো স্পেস এই মুহূর্তে দেখছি না। আমার এক্সপেকটেশন অনেক লিমিটেড। আমি দল নিয়ে কনসার্ন, দলের প্রজেক্ট নিয়ে অনেক 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 বেশি কনসার্ন। আই গেট ইট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মোটামুটি 3-4টা পয়েন্ট নিয়ে আজকে কথা বললাম, যদিও সেটা হচ্ছে আমাদের আজকের পার্ট 1 অফ দ্য ডিকেইং পাওয়ার হাউস। একটা হচ্ছে ব্রাজিল দলের স্ট্রাইকারের অভাব, যার কারণে ব্রাজিল ডাজন্ট হ্যাভ এনি ওয়ান টু স্কোর অ্যাট আ গোল। 2010 সাল থেকে এটা আসলে অভাব আসছে, এবং এই মুহূর্তে দিস ইজ আনফরচুনেট যে ব্রাজিলের গত বিশ্বকাপে খেলেছেন এমন একটা খেলোয়াড় যিনি তার পুরা মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে 2টো গোল না 1টা গোল করেছেন, তার গোলের চেয়ে বেশি ডিসঅ্যালাউড গোলের সংখ্যা বেশি ছিল। দ্যাটস পিওরলি আনফরচুনেট ফর দ্য ফুটবলিং পাওয়ার হাউস লাইক ব্রাজিল। একই সাথে হচ্ছে ব্রাজিলের যে ফুটবলিং স্ট্রিম, যেটার উপরে বেস করে খেলোয়াড় আসে, সেখানে একটা বিশাল আসলে ঘাটতি, এটা সময়ের সাথে সাথে বাড়ছে, এবং ইফ ইউ ডোন্ট ফিক্স ইট নাও, ইটস গনা কিপ growing big and you're going to be a mediocre team that just exports a lot of players and you have a good billions of views of in YouTube. You will not have anything. অনেকেই দেখবা যে তোমার ব্রাজিলের এই স্ট্রাইকার সংকটের কারণে, মানে কারণটাকে আসলে ঘরোয়া লিগ হিসাবে মানতে নারাজ, কিন্তু ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোর দিকে যদি তুমি তাকাও, আর্জেন্টিনা কিংবা উরুগুয়ের দিকে যদি তাকাও, দ্যাটস দ্য অনলি গুড পজিশন দে লাইক প্রডিউস ওয়ান আফটার অ্যানাদার। সো ব্রাজিলের যে এটা সিস্টেমগত সমস্যা, এটা বুঝতে কিন্তু আসলে ল্যাটিন আমেরিকার বাইরেও তাকানোর খুব একটা প্রয়োজন নেই। ট্রু। একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা ভালো কথা ল্যাটিন আমেরিকার কথা বলছি, যে উরুগুয়ে যেমন একটা হার্ড রিসেটের ব্যবস্থা নিয়েছে গত বিশ্বকাপে পারফরমেন্স হওয়ার পরে, উরুগুয়ে কিন্তু আসলে বিশ্বকাপে একটা ডার্ক হর্স রোলেই প্লে করে থাকেন। দে টুক আউট ইন দিস গেম, দে টুক আউট দেয়ার two of the most famous, actually Uruguay has a lot of famous strikers, two of the most famous Uruguayan strikers, Edison এবং Suarez, and they put a lot of trust on building a new striking partnership, যেখানে হচ্ছে তোমার ডারউইন নুনেজ is gonna be in the front and Fede Valverde is gonna be at the back supporting the team. মার্সেলো বিয়েলসার এটাকে একটা বড় ইন্টারেস্টিং ফ্যাক্টর, কারণ হি ইজ ফেমাস ফর making these big famous strikers getting their best out. তো what I'm saying is that hard reset কিন্তু আসলে ল্যাটিন আমেরিকার অন্যান্য দলগুলোতে হচ্ছে, এবং সামনের যদি বিশ্বকাপে ব্রাজিলের একটা হার্ড রিবুটের সময় চলে এসেছে। ইটস টাইম টু ditch the past, it's time to embrace the future, and more importantly দলে কোহেশন যদি না বাড়াইতে পারে, তাইলে ব্রাজিল ইজ লাইক there's not gonna be a big difference with Brazil or Gareth Southgate or England. It's gonna be just a hyped up team that comes and plays. They have some great players on it, যেমন ইংল্যান্ড টিমে তোমার হ্যারি কেন, জুড বেলিংহামরা খেলে। You are gonna see great names, জার্সি বিক্রি বাড়বে, কিন্তু দিনের শেষে গ্যারেথ সাউথগেট has made a mediocre team more mediocre with the entirety of his tenure. It's just gonna be like that. তো দর্শক, আজকে আমরা কথা বললাম হচ্ছে ব্রাজিল নিয়ে, আমাদের দ্য ডিকেইং পাওয়ার হাউস সিরিজের প্রথম পর্ব।
তো আমাদের সামনের পর্ব আছে হচ্ছে রিসানের সাথে আবার জার্মানি নিয়ে, এবং আমাদের একটা পর্ব আছে যেটা ডিকেইং পাওয়ার হাউস নয়, যেটা হচ্ছে গর্বের সোনালী দিন ফিচারিং মেহেদি এন্ড আর্জেন্টিনা when he comes back. I can't. So with that, আমি ইন্টারেস্টেড 2026 সাল নিয়ে মেহেদির এক্সপেকটেশনটা কি। আমি আজকে তো মোটামুটি র্যান্টিং এর মধ্যে বলে ফেললাম যে ব্রাজিল নিয়ে আমার এক্সপেকটেশন খুবই সীমিত। আনফরচুনেটলি মেহেদির এক্সপেকটেশনটা তুমি দেখতে চাও, তোমার ওই আমাদের মাদ্রিদ বেতার প্রাইমে, যেটা আসলে পার্ট 2টা প্রচারিত হবে ওখানে, আমাদের মাদ্রিদ বেতার প্রাইমের ওয়ার্ল্ড কাপ সিরিজের প্রথম কয়েকটা ভিডিওতে মেহেদি যে ফ্রাস্ট্রেশন ছিল, ইটস গোনা বি দ্যাট সেম থিং। আমি যে র্যান্টটা করলাম এটা আমার আসলে অনেক দুঃখ থেকে করা, বিকজ আমি যদি সুস্থ থাকি এবং বেঁচে থাকি প্রবাবলি 2026 বিশ্বকাপ উড বি লাইক প্রবাবলি দি অনলি ওয়ার্ল্ড কাপ যেটা আমি আসলে মানে চাইলেই মাঠে গিয়ে দেখতে পারবো আর কি। এবং এখানে আমার দল নিয়ে আমার এক্সপেকটেশন এত সীমিত যে এটা নিয়ে আমি লাইক কোন ম্যাচ দেখতে যাব এটার ডিসিশনে আমি ফাইনাল সেমিফাইনাল রাখতে এখনো পর্যন্ত ভয় পাচ্ছি। লাইক আমি বিশেষ করে ওয়ার্ল্ড কাপের জন্য আসলে গ্রুপ স্টেজ ম্যাচ হচ্ছে মজার ম্যাচ হতে পারে না। পিপল অ্যাকচুয়ালি টেক রিস্ক। আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে নকআউট পর্বে সবাই খুব সিরিয়াস গেম খেলে। I like fun games. I like having fun. তো ওয়ার্ল্ড কাপে আমি গিয়ে বিশ্বকাপে গ্রুপ স্টেজে ম্যাচ দেখবো এটা নিয়ে আমি শিওর। আমার আসলে ফাইনালে ওয়ার্ল্ড কাপ দেখে দ্যাটস দ্য ডিফারেন্ট স্টোরি। বাট থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ সো মাচ জিশান সময়টা দেওয়ার জন্য। উই আর গোনা বি ব্যাক। আমাদের পার্ট 2 প্রচারিত হবে মাদ্রিদ বেতার প্রাইম থেকে। ইয়েস, ইটস নট গোনা বি হ্যাপেনিং অন দ্য মাদ্রিদ বেতার পেজ। সো ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট Germany did, if you want to know how Germany is where it is, Germany আজকে তার কোচ হান্সি ফ্লিককে ফায়ার করেছেন, and the same coach who showed a documentary before the World Cup saying হাঁসরা একসাথে ওড়ার কারণে 70% এফিশিয়েন্টলি ওড়ে, একই জার্মানি। এবং এরকম বিবিধ কমেন্ট এবং বিবিধ টেক নিয়ে আসলে we are gonna be in Madrid Better Prime. So till then, see you everyone and see you